একটা সুন্দরী পরী আমার সাথে শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, এরকমই একটা অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। ঘটনাটা বুঝতে পারি দুদিন আগে এক রাতের বেলা। রাত তখন কয়টা বাজে জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি অনুভব করি আমার পাশে কেউ আছে। নিজের পাশে কাউকে অনুভব করতে রুমের লাইটটা জ্বালাবো, ঠিক তখনই একটা ধোঁয়ার মতো ছায়া জানালা দিয়ে দ্রুত চলে গেল। সেই ছায়াটা চলে যাওয়ায় আমি রুমের লাইটটা জ্বালাতে দেখলাম আমার শারীরিক কিছু পরিবর্তন। আমার শরীরের কাপড়ও একটু এলোমেলো। এরকম অবস্থায় রুমের লাইটটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। নিজের শরীরের পরিবর্তন দেখে ভাবলাম স্বপ্নদোষ হয়তো হয়েছে। বিষয়টা তখনও গভীরভাবে নিইনি। এই ঘটনার পরের রাতে আমার সাথে একই রকম ঘটনা ঘটে। দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটায়। আমি বিষয়টা সিরিয়াসলি নিই। পরপর 2 রাতে একই ঘটনা ঘটায়। আমি পরের রাতে না ঘুমিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে থাকি, কেননা আমি দেখতে চাই আমার রুমে কে আসে। কথা মতো এরকমভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি দেখি আমার রুমে একটা ধোঁয়া এসে প্রবেশ করল, আর সেই ধোঁয়া থেকে একটা সুন্দরী নারীর রূপে রূপান্তরিত হলো। এরকম একটা দৃশ্য দেখে আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, তবুও আমি আওয়াজ না করে চুপ হয়ে শুয়েই রইলাম। ওদিকে সেই সুন্দরী নারীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে আমার বুকের উপর তার একটি হাত আলতো করে রাখতেই আমি খপ করে সেই হাতটা ধরে ফেলি। আমি ওনার হাতটা ধরে ফেলে বলে উঠি, কে তুমি? উনি বললেন, আমি পড়ি। আমি বললাম, আমার কাছে কি চাও? উনি বললেন, তোমার ভালোবাসা, তোমাকে আমার ভালো লাগে। খুব সুন্দরী সেই পরীটা আমার সামনে বসে আমার সাথে এভাবে কথা বলছে। পরীর মায়াবী চেহারার দেখে যেন চোখ সরাতে পারছি না। পরীর মায়াবী চেহারা থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে ওকে বললাম, তুমি কেন আমার কাছে আসো? আগে তো আসো না। আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসে আমাকে বাজেভাবে স্পর্শ করো। এক কথায় বলতে গেলে আমার সাথে সহবাস করো। আমার কথায় পরী মুচকি একটা হাসি দিয়ে বলল, এতে তোমার ভালো লাগে না বুঝি? আমি বললাম, দেখো, এখানে ভালো লাগার বিষয় নয়, এটা হারাম। আমি তোমাকে চিনি না, জানি না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি আমাকে না চিনলে কি হবে? আমি তো তোমাকে চিনি, জানি। তোমাকে আমার ভালো লাগে। আমরা তো অদৃশ্যভাবে চলি। আমাদের চলার পথে কাকে কখন ভালো লাগে সেটা নিজেও জানি না। তোমাকে আমার অনেক ভালো লাগে, ভালোবাসি বলে তোমার সাথে সহবাস করি। তুমি মন থেকে একবার মেনে নাও, তোমারও ভালো লাগবে। পরীর এরকম কথায় ওকে বললাম, না, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তুমি এখন চলে যাও। আমাকে বিরক্ত হতে দেখে পরী মিষ্টি কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একবারে না। আমি তোমার কাছে আবার আসব, বারবার আসব। ভালো লাগার মানুষের কাছে কে না আসতে চায় বলো? কথাটা বলে পরী আমার কপালে তার একটা আঙুলের স্পর্শ দিতেই আমার কিছু মনে নেই। মনে হলো ওর স্পর্শে ঘুমিয়ে গেলাম। সকালে আমার ঘুম ভেঙে যায় ফোনের আওয়াজে। বন্ধু সুমন ফোন করছে। ওর ফোন পেয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে। হয়তো কলেজে যাবার জন্য ডাকছে। ঘড়িতে 9টা বাজে দেখে তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ ও নাস্তা শেষে চলে গেলাম কলেজে। কলেজে যাবার পর ক্লাস শেষে মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদের বলতেই ওরা হাসতে হাসতে বলল, কিরে নিশাদ, আজকাল তোর সাথে পরীর শারীরিক সম্পর্ক হয় নাকি? সাদিয়া, আরে হতেও পারে। তোর কি ভাগ্য নিশাদ, মানুষ তো পরীকে দেখতেও পারে না, আর তুই ডাইরেক্ট পরীর সাথে। এদিকে বন্ধু সুমন ও সাদিয়ার কথা শুনে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি বললাম, তোমার আবার কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথায় বন্ধু সুমন বলল, রাগ করবে না। কেউ কি চায় তার বয়ফ্রেন্ডের সাথে অন্য কেউ শারীরিক সম্পর্ক করুক? ভাগ্য ভালো কোনো পরী করছে। কোনো মেয়ে হলে তো জান্নাত ওকে মেরেই ফেলতো। সুমনের কথায় বুঝতে পারলাম জান্নাত আমার কথায় কষ্ট পেয়েছে। আমি কিছু বলার আগে জান্নাত উঠে হাঁটতে লাগলেন। ও চলে যাচ্ছে এটা দেখে ওর পিছু পিছু গিয়ে ওকে বললাম, জান্নাত, এই শোনো না,
আরে রাগ করছো কেন? আমার কথা তো শুনবা। যা বাবা, আমি কি এমন বললাম? আমার কোনো কথা না শুনে জান্নাত চলে গেল। আমার কথায় কষ্ট পেয়েছে মনে হয়। জান্নাত আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। জান্নাত চলে যাবার পর আমি ভাবলাম কাল ওর রাগ ভাঙাবো। এদিকে আমার শরীরটাও ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা। আগের রাতের মতো এই রাতেও আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতেই আমি বুঝতে পারি আমার শারীরিক অবস্থা। আমি বুঝতে পারি সেই পরী আজও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। নিজের এরকম অবস্থা দেখে উঠে বিছানায় বসে রুমের লাইটটা জ্বালাতে যাব, কিন্তু এ কি, আমি কোথায়? এটা তো আমার রুম না। আশপাশে তো অন্ধকার লাগছে, জায়গাটাও চিনছি না। নিজেকে অজানা এক জায়গায় দেখে চিৎকার করে মা বাবাকে ডাকতে লাগলাম। মা, বাবা, তোমরা কোথায়? আমি কোথায় আছি? কেউ কি আছো এখানে? আমার কথায় কোথা থেকে একটা আলোর ঝলকানি এসে পড়ল আমার পাশে, আর সেই আলো থেকে রূপ নিল সেই পরী। সেই পরী আমার কাছে এসে বলল, তুমি চিৎকার করছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? তা ভয় পাবো না? তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এটা কোন জায়গা? আমাকে বাড়িতে রেখে আসো। মা, বাবা, তোমরা কোথায়? আমার কথায় পরী বলল, এই চিৎকার করো না, তোমার চিৎকার কেউ শুনবে না। আমি তোমাকে নিয়ে আসছি, তোমাকে রেখেও আসব। পরীর কথায় ওকে বললাম, কিন্তু তুমি আমার সাথে কেন এসব করছো? আমার এসব ভালো লাগে না। দয়া করে আমাকে বাড়িতে রেখে আসো। রেখে তো আসব, তোমাকে রেখে আসব, আবার নিয়েও আসব। যখন খুশি তোমার সাথে দেখা করব, সব আমার খুশি। তোমাকে আমার ভালো লাগে, কথাটা জানো নিশ্চয়ই। কিন্তু আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমার কাছ থেকে চলে যাও। আমার কথায় পরী বলল, ভালোবাসা, মায়া, এগুলো ক্ষণিকের জন্য। মন থেকে ভালোবাসতে কে বা পারে বলো? মিথ্যা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কথা। তা যাই হোক, তুমি আমার কথা কাউকে বলবে না। যদি বলো, এর ফল তুমি পরে পাবে। কথাটা বলে পরী তার হাতে আমার হাতটা রাখার সাথে সাথে আমার কিছু মনে নেই। আমার হুঁশ ফেরে সকালে মা বাবার ডাকে। মা বাবা বলছে, বাবা নিষাদ, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? মা বাবার ডাকে আমি উঠে বসে বললাম, মা বাবা, তোমরা আমার রুমে কিভাবে এলে? আমি তো দরজা খুলিনি। আমার কথার জবাবে বাবা বললেন, আরে কথা তো সেখানেই, তোর ঘরের দরজা খোলা কেন? দরজা খুলে ঘুমিয়েছিস নাকি? কি? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, দরজা তো খুলিনি। এসব মনে মনে ভাবছি আমি। আমাকে চুপ করে থাকতে দেখে মা বলল, কিরে বাবা, কিছু হয়েছে নাকি? কিছু হলে আমাদের বল। মা বাবার কথায় তখনও ওদের কিছু না বলে কথাটা এড়িয়ে গেলাম। ওদের বললাম, না মা, তেমন কিছু না। ঘুমের ঘোরে হয়তো আমি দরজা খুলেছিলাম। তুমি যাও, আমার জন্য খাবার রেডি করো, আমি বাহিরে যাব একটু। আমার কথায় মা বাবা চলে যাওয়ায় আমি উঠে গোসল করে খাবার খেয়ে বাহিরে গেলাম জান্নাতের সাথে দেখা করতে। বাহিরে গিয়ে জান্নাতের সাথে দেখা হতেই ও বলল, কয়বার ফোন করছিস? ফোন ধরো না কেন? রাতের বেলাও ফোন দিলাম, ধরলা না, সমস্যা কি তোমার? জান্নাতের কথার জবাবে ওকে বললাম, না মানে রাতে অনেক ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম, আর সকালে উঠতে দেরি হয়েছিল বলে তোমার ফোন ধরতে পারিনি, সরি। হ্যাঁ। ও বলল, হয়েছে, তোমাকে আর সরি বলতে হবে না, আমি সবই বুঝি, বুঝলা? তোমার কি হয়েছে নিষাদ, বলো তো আমাকে। কালকে কি সব বলছিলা? কোনো পরী নাকি তোমার সাথে সহবাস করে, এসব কি ধরনের কথা? হ্যাঁ। জান্নাতের কথায় ওকে বললাম, সত্যিই তো বলছি, গতকাল রাতেও সেই পরীটা আমার সাথে এসব করছে। কি করব বলো তো? এরকম একটা ঘটনা না পারছি মা বাবাকে বলতে, না পারছি অন্য কারো সাথে শেয়ার করতে। বন্ধুদের বললে ওরা মজা করে, আর তোমাকে বললে তো রাগ করো, বিশ্বাস করতে চাও না। আমার কথায় জান্নাত একটু সিরিয়াস হয়ে বলল, নিষাদ, আসলেই কি পরী তোমার সাথে সহবাস করে? আমি, হ্যাঁ জান্নাত, সত্যি, বিশ্বাস করো, আমাদের ভালোবাসার কসম, এরকমই ঘটনা ঘটতেছে আমার সাথে। জান্নাত, হায় আল্লাহ, এরকম ঘটনাও তাহলে সম্ভব?
পরী কেন তোমার সাথে এসব করতে আসবে? আমি জানি না। সেই পরীর সাথে আমি কথা বলছি। আমাকে নাকি ওনার ভালো লাগে, তাই আমার কাছে আসে এসব করে। জান্নাত, মানে কি? পরী হয়ে মানুষকে ভালো লাগে মানে? তুমি ওনাকে বলনি তুমি আমাকে ভালোবাসো, আমরা রিলেশন করি? আমি বলেছি, তবুও তো কাজ হচ্ছে না। জান্নাত, নিশাদ, আমার মনে হয় কি তোমার একজন কবিরাজের কাছে যাওয়া উচিত। আমি কবিরাজের কাছে যাব কার সাথে? মা বাবাকে কি এসব বলা যায়? কেমন একটা লাগে না? জান্নাত, সেটাও ঠিক। আচ্ছা চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আমাকে সাথে নিয়ে চলো, দেখি কবিরাজ কি বলে। জান্নাতের কথায় আমি কথা না বাড়িয়ে দুজনে চলে গেলাম একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে আমি ওনাকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে খুলে বললাম। আমার কথা শুনে কবিরাজ বললেন, হ্যাঁ, এরকম ঘটনা হয়, অনেক ঘটেছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু জানতে পারি কিনা। কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। এর ঠিক কিছুক্ষণ পর কবিরাজ চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, কই, আমি তো কিছুই দেখতে পারলাম না। আমার মনে হয় কি এসব তোমার মনের ভুল। তুমি মনে হয় স্বপ্নে এসব দেখো, স্বপ্নকে বাস্তব মনে করছো। কবিরাজের কথায় আমি বললাম, না না, আমি বাস্তবে দেখি, কথাও বলি। তখন কবিরাজ বললেন, এটা তোমার মনের ভুল, এটা এক ঘোর। তুমি পরীকে দেখো স্বপ্নে আর মনে করো সেটা বাস্তব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এটা কোমরে বা ডান হাতে পরে নাও। আশা করি কোনো সমস্যা হবে না। যদি আজ রাতে কোনো সমস্যা হয় তাহলে কালকে আমার সাথে আরেকবার দেখা করো। এই বলে কবিরাজ আমাকে একটা তাবিজ দিলেন। আমি তাবিজটা পরে বাড়িতে চলে গেলাম। ওদিকে জান্নাতও চলে গেল ওর বাড়িতে। আমি বাড়িতে যাবার পর মা বাবাকে কিছু বলিনি, অপেক্ষা করতে থাকি রাতের জন্য। অনেক অপেক্ষার পর দিন গড়িয়ে রাত এলো। রাতে আমি খাবার শেষে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাত হঠাৎ সেই পরীর ডাকে ঘুম ভেঙে গেল আমার। পরী ডাকছে আর বলছে, কি ভাবছো? হাতে তাবিজ পড়লে আমি তোমার কাছে আসতে পারবো না? ওসব তাবিজ টাবিজ আমার কিছু করতে পারবে না। তুমি কবিরাজের কাছে গেছো, কবিরাজ তো আমার ব্যাপারে কিছু বলতেও পারল না। ও আমার ক্ষমতার বাহিরে। পরীর মুখে কথাগুলো শুনে অবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো আমি কবিরাজের কাছে গিয়েছি? আমার কথার জবাবে পরী বললেন, আমি তোমাকে নজরে রাখি। কবিরাজ আমার ব্যাপারে কিছু জানতে বা বলতে পারবে না। তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। তোমাকে যে কবিরাজ তাবিজ দিয়েছে, আমি ওর কানের মধ্যে এমন জোরে থাপ্পড় মেরেছি যে ও সেই কানে আর শুনতে পারবে না। তুমি কাল ওর কাছে গেলে জানতে পারবা ওই কবিরাজ একটা কানে শুনতে পারছে না। তোমাকে বারবার একটা কথা বলছি, এখনো বলি, ভালো লাগে তোমাকে। তোমার কাছ থেকে আমাকে কেউ ছাড়াতে পারবে না। তুমি শুধু আমার ভালোবাসা। তোমাকে যে মেয়েটা ভালোবাসে, আমি তার অবস্থাও খারাপ করে দিয়েছি। ওকে এমন ভয় দেখিয়েছি যে সে কখনো ভুলতে পারবে না। কথাটা বলে সে রাতের জন্য চলে গেলেন পরী। ও চলে যাবার পর আমি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা জান্নাতকে ফোন দিলাম, কিন্তু ফোনটা রিসিভ করলো জান্নাতের মা। ওর মা ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আমি নিশাদ। জান্নাত কই? আমার কথার জবাবে উনি বললেন, জান্নাতের তো অনেক জ্বর বাবা, ও ঘুমিয়ে আছে। আন্টির কথায় ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম পরীর কথা। তাহলে পরীর কথাই ঠিক, ও নিশ্চয়ই জান্নাতকে ভয় দেখিয়েছে। ভয়ে হয়তো জান্নাতের জ্বর আসছে। জান্নাতের যদি এই অবস্থা হয় তাহলে ওই কবিরাজের কি হবে? যাই, ওনার কাছ থেকে ঘুরে আসি। কথা মতো রেডি হয়ে সেই কবিরাজের কাছে চলে গেলাম, গতকাল যার কাছে গিয়েছিলাম। সেই কবিরাজের কাছে গিয়ে উনি কিছু বলার আগেই আমি বললাম, কিরে কবিরাজ সাহেব, পরীর থাপ্পড় কেমন খেলেন? কানে শুনতে পারেন তো? আমার কথায় কবিরাজ অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে আমাকে পরী থাপ্পড় মেরেছে? ওনার কথার জবাবে বললাম, পরী বলছিল কালকে। আপনি তো বিশ্বাস করেননি পরী আমার বাস্তবে আসে। আপনি তো বলতেন স্বপ্নে আসে। এখন বিশ্বাস হলো তো? আমার কথায় কবিরাজ মাথা নিচু করে বললেন,
হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি ওই পরীর ক্ষমতা আমার থেকে অনেক উপরে। আমি বলি কি, তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও আর অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে যাও। সেই কবিরাজের কথায় নিজের মধ্যে ভয়টা আরও বেড়ে গেল। মনের মধ্যে ভয় নিয়ে ওনাকে বললাম, আচ্ছা, আপনার পরিচিত কোনো হুজুর বা কবিরাজ আছে কি? আমার কথায় উনি বললেন, হ্যাঁ আছে, একজন হুজুর আছেন। উনি সেই মাপের বড় হুজুর না হলেও অনেক কিছু জানেন। আমি ঠিকানা দিচ্ছি, তুমি ওনার সাথে দেখা করতে পারো। কবিরাজের কথা মতো ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। সেই হুজুরের কাছে যাবার পর ওনাকে বললাম, আমাকে ওই কবিরাজ পাঠিয়েছে, উনি আপনার কথা বলল। আমার কথায় হুজুর জিজ্ঞেস করলেন, কি কারণে আসছো বলো। হুজুরের কথায় ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম। আমার কথায় হুজুর বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে সেই পরী তোমাকে পছন্দ করে। আর একটা কথা জেনে রাখো, পরী কিন্তু এমনি এমনি কারো সাথে শারীরিক সম্পর্ক করে না কারণ ছাড়া। তুমি বাবা আমার কাছে আসছো, কিন্তু আজ তুমি কিছুই জানতে পারবে না। তুমি কালকে আমার কাছে কষ্ট করে একবার এসো, আমি আজকে খবর নিয়ে দেখি কিছু জানতে পারি কিনা। কালকে তোমাকে জানাবো যা কিছু জানতে পারি। হুজুরের কথা মতো বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, কিরে বাবা, কোথায় গিয়েছিলি? তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে কি? মায়ের কথায় আমি বললাম, না মা, কিছু হয়নি, এমনি। খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কথাটা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। হঠাৎ কিছুদিন থেকে আমার সাথে অদ্ভুত রকম ঘটনা ঘটছে, যেটা মা বাবাকে বলতেও লজ্জা লাগে। জানি না হঠাৎ আমার সাথে কেন এসব ঘটতে শুরু হলো, জানি না এর শেষ পরিণতি কি। হুজুর তো বলল কালকে কিছু জানাবে, সেই আশাতেই সেই দিনটা চলে গেল। সেই রাতের কোনো সমস্যা হলো না। পরের দিন সকালে জান্নাত ফোন করলেন। ওর ফোন রিসিভ করতে ও বলল, নিশাদ, তুমি কোথায়? আমি তো বাসায়। কেন, কোনো সমস্যা কি? তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে? জান্নাত, হ্যাঁ, আমার জ্বর কমেছে। আমাকে নিয়ে টেনশন করো না। তুমি আজ কলেজে আসবা না? কলেজে আসো, আমিও আসছি, ওখানে কথা হবে। জান্নাতের কথায় ওকে বললাম, আজ মনে হয় কলেজে যাওয়া হবে না। তুমি কলেজ থেকে ফেরার সময় কল করো। আমি একটা কাজে বাহিরে যাচ্ছি, কাজ শেষে আমি তোমার সাথে দেখা করে নেব। আমার কথায় রাজি হয়ে জান্নাত ফোন রেখে দিলেন। এদিকে আমি রেডি হয়ে চলে গেলাম সেই হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাবার পর উনি বললেন, ও তুমি আসছো, বসো। হুজুরের কথায় বসে ওনাকে বললাম, হুজুর, কিছু জানতে পারছেন কি? আমার কথায় হুজুর বললেন, দেখো বাবা, তোমার কাছে যে পরী আসে, আমার মনে হয় সে কোনো সাধারণ পরী না। আমার কাছে একটা ছাত্র জিন থাকে, ও আমার কাছে শিক্ষা নেয়। আমি আমার সাথে থাকা ছাত্র জিনকে দিয়ে তোমার ব্যাপারে খবর নিয়ে জানতে পারছি তোমার কাছে পরী এমনি এমনি আসে না। তুমি হয়তো ভাবছ পরী তোমার সাথে শুধু শারীরিক সম্পর্ক করতে আসে, তোমাকে পছন্দ করে সেজন্য আসে। কিন্তু ও তোমার সাথে শুধু এসব করতে আসে না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। তোমাকে এক কথায় বলতে গেলে পরী ইচ্ছে করে তোমার কাছে আসেনি, পরীকে তোমার কাছে পাঠানো হইছে। কি, পরীকে আমার কাছে পাঠানো হইছে মানে? কে পাঠাইছে? আমার কথায় হুজুর বললেন, এত কিছু তো জানতে পারিনি বাবা, আমার ছাত্র জিন এখনও যুবক, ও বেশি কিছু খোঁজ নিতে পারেনি। ও বেশি কিছু খোঁজ করতে গেলে ওই পরী ওকে মেরে ফেলবে। আমি যতটুকু জানতে পারছি তোমাকে জানালাম। আমার বিষয়টা অনেক জটিল মনে হচ্ছে, তুমি তোমার মা বাবাকে বিষয়টা জানাও আর আমার থেকে বড় মাপের হুজুর বা কবিরাজ দেখাও। হুজুরের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরীকে আমার কাছে কে পাঠালো, এর পেছনে আসল রহস্য কি? এর পেছনে কি আসল কোনো রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যা সামনে জানতে পারবেন। অপেক্ষা করুন।